সবাইকে স্বাগত জানিয়ে আমি আপনাদের কাছে নিয়ে আসলাম স্বামীজির কিছু কথা। আজ থেকে শুরু হলো স্বামী বিবেকানন্দ সিরিজ। আমি ভারত ভ্রমণকালে বিবেকানন্দ উপলব্ধি করেন যে ভারতের জনগণের ভয়াবহ দারিদ্র্য দূরীকরণ ব্যতীত তাদের কোনো প্রকার উন্নতি সম্ভব নয়। এ সময় তিনি স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী তুরীয়ানন্দকে বলেন, আমি সমস্ত ভারতবর্ষে ঘুরিয়াছি, কিন্তু ভাই সর্বত্রই আমি জনসাধারণের ভয়াবহ দুঃখ দারিদ্র্য স্বচক্ষে দেখিয়াছি। কিন্তু ভাই সর্বত্রই আমি জনসাধারণের ভয়াবহ দুঃখ দারিদ্র্য স্বচক্ষে দেখিয়াছি, দেখিয়া আকুল হইয়াছি, চোখের জল বাধা মানে নাই। আমার এই দৃঢ় বিশ্বাস জন্মিয়াছে, প্রথমে ইহাদের দুঃখ দারিদ্র্য দূর না করিয়াই ইহাদিগকে ধর্মের কথা শুনাইয়া কোনো লাভ হইবে না। এই কারণেই জনসাধারণের মুক্তির অন্যতর উপায়ের সন্ধানেই আমি এখন আমেরিকা চলিয়াছি। তার বিভিন্ন রচনায় বিবেকানন্দ বিশ্বের বিভিন্ন দেশের সমান উন্নয়ন চেয়েছেন, সাম্রাজ্যবাদী শোষণের অবসান চেয়েছেন, দারিদ্র্য দূরীকরণের উপর জোর দিয়েছেন এবং এজন্য উন্নত দেশগুলির দায়ের কথা বারংবার স্মরণ করিয়ে দিয়েছেন। আমরা দেখেছি ভারতের দারিদ্র্য দূরীকরণের জন্য আরও চেয়েছেন অভিজাত ও পুরোহিত শ্রেণীর প্রাধান্যের অবসান। অপরদিকে চেয়েছেন আধুনিক বিজ্ঞান ও উন্নত কলাকুশলতার প্রয়োগে ব্যাপক শিল্পোদ্যোগ, আর তার জন্য চেয়েছেন প্রযুক্তিবিদ্যার ব্যাপক প্রসার। এই জনবহুল দেশে যেখানে বেকার ও অর্ধ বেকারের সংখ্যা অগণিত, সেখানে ছোট বহরের শিল্পের প্রসার ও ছোট জাতের চাষের উন্নয়নের উপর তিনি জোর দিয়েছেন দ্রুত কর্মপ্রবাহ সৃষ্টির জন্য। সুতরাং দেখা যাচ্ছে যে উন্নয়নের যে প্রথম শর্ত, অর্থাৎ আর্থিক নিরাপত্তার ব্যবস্থা, সে সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা রয়েছে। 19 শতকের ভারতে এ বিষয়ে এমন গভীর চিন্তা আর কোনো চিন্তাবিদের নেই। কিন্তু বিবেকানন্দ কেবলমাত্র দারিদ্র্য দূরীকরণ ও নিছক আর্থিক নিরাপত্তা সৃষ্টির কথাই বলেননি। স্বল্পোন্নত দেশগুলি, যেগুলি আজ তৃতীয় বিশ্বের দেশ নামে খ্যাত, সে দেশগুলির সাংস্কৃতিক মর্যাদা সংরক্ষণের উপরও গুরুত্ব আরোপ করেছেন। উন্নত পাশ্চাত্য দেশগুলির সংস্পর্শে এসে বিভ্রান্ত ভারতকে তিরস্কার করে তিনি বলেছিলেন, হে ভারত, এই পরানুবাদ, পরমুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এখানে সুস্পষ্ট তার ইঙ্গিত যে অগ্রগতির অন্যতম শর্ত নিজস্ব সংস্কৃতি সম্পদে গৌরব বোধ করা। তার মত, প্রত্যেক জাতিরই কিছু নিজস্ব মূল্য আছে, তা উপলব্ধি করে মাথা তুলে দাঁড়াতে পারলে সে আরও অগ্রসর হতে পারবে। ভারতের ক্ষেত্রে তিনি মনে করতেন, ভারতের স্বাতন্ত্র্য, ভারতের মহিমা ও গৌরব ভারতের আধ্যাত্মভিত্তিক সম্পদে। ভারতের প্রতিটি জাতির বৈশিষ্ট্য লক্ষ্য করেছেন তিনি। তার মতে
স্বদেশ প্রেমের জন্য জাপানি, পবিত্রতার জন্য হিন্দু, আর বীরত্বের জন্য ইউরোপীয় শ্রেষ্ঠ। ইংরেজদের অপেক্ষা মানবের মহিমা অন্য কোনো জাতি এত অনুভব করেনি। এর দৃঢ় মত ছিল চালিত যন্ত্রের ন্যায় ভালো হওয়ার চেয়ে স্বাধীন চৈতন্য শক্তির প্রেরণায় মন্দ হওয়াও কল্যাণকর। যে সমাজে ব্যক্তি স্বাধীনতা নেই সেখানে ব্যক্তির বিকাশ যে অবরুদ্ধ তার একটি চিত্র তুলে ধরে তিনি বলছেন, মনোবৃত্তির স্ফূর্তি নাই, হৃদয়ের বিকাশ নাই, প্রাণের স্পন্দন নাই, ইচ্ছা শক্তির প্রবল উত্তেজনা নাই, উদ্ভাবনী শক্তির উদ্দীপনা একেবারেই নাই। আর এই মৃত পিণ্ড প্রায় প্রাণহীন যন্ত্রগুলির মতো উপল রাশির ন্যায় স্তূপীকৃত মনুষ্য সমষ্টির দ্বারা যে সমাজ গঠিত হয় সে কি সমাজ? তার কল্যাণ কোথায়? এদিক দিয়ে প্রাচীন হিন্দু সমাজ ও আধুনিক সর্বাত্মক রাষ্ট্র সমগোত্রীয়, যেখানে ব্যক্তি স্বাতন্ত্র্য অস্বীকৃত। বিবেকানন্দের মতে মানুষের আর্থিক কল্যাণকে রূপ দিতে পারে না এরকম অবাস্তব ধর্মমত মানুষের জীবনে স্থান পেতে পারে না। তার ভাষায় প্রত্যেক ধর্মীয় আন্দোলনের মধ্য দিয়া একটা অর্থনৈতিক দ্বন্দ্ব চলিয়াছে। মানুষ নামক জীবের উপর ধর্মের কিছু প্রভাব আছে বটে, কিন্তু অর্থনীতির দ্বারাই সে পরিচালিত হয়। সুস্পষ্ট বলেছেন আরও, যখনই কোনো ধর্মমত সফল হয় তখন অবশ্যই তাহার আর্থিক মূল্য আছে। একই ধরনের সহস্র সম্প্রদায় ক্ষমতার জন্য সংগ্রাম করিলেও যে সম্প্রদায় আর্থিক সমস্যার সমাধান করিতে পারে তাহাই প্রাধান্য লাভ করিবে। পেটের চিন্তা, অন্যের চিন্তা মানুষের প্রথম। বিবেকানন্দের সমগ্র চেতনাকে প্রতি মুহূর্তে আচ্ছন্ন করে রেখেছিল মানুষ, বিশেষ করে দুর্বল অসহায় মানুষ। শুধু ভারতের নয়, পৃথিবীর সর্বত্র নির্যাতিত দুর্বল অসহায় মানুষদের মনুষ্যচিত অধিকার পুনরুদ্ধার ও সংরক্ষণ, এটাই ছিল তার একমাত্র লক্ষ্য। তার জন্যই তার সকল আয়াস, সকল সংগ্রাম, চিন্তা। কখনো তার মধ্যে লক্ষ্যাভিমুখী প্রয়াস স্তিমিত হয়নি। বারংবার এই চিন্তার উচ্চ থেকে উচ্চতর শিখরে আরোহণ করতে তিনি কখনো অক্ষম হননি। আজকের যুগের মানুষের সংগ্রাম দুর্বল অসহায় নির্যাতিত মানুষদের ন্যায্য অধিকার প্রাপ্তির জন্য। আজ যারাই মানুষের অধিকারের জন্য সংগ্রাম করছেন তাদের প্রত্যেকের কাছে এগুলি মহামূল্য রত্নস্বরূপ। এই ধারণাগুলি জ্ঞাতসারে অজ্ঞাতসারে কর্মে পরিণত হচ্ছে, একটু বিচার করলেই তা ধরা পড়ে। শুধু আজই বা কেন, পৃথিবীতে অনাগত কালেও যখন মানুষ মানবিক অধিকার উদ্ধারের জন্য সংগ্রামে লিপ্ত হবে তখনই বিবেকানন্দের বাণী ও তার ধ্যান ধারণার কাছে মানুষকে আসতে হবে প্রেরণার জন্য, পথ নির্দেশের জন্য। এগুলির আবেদন বা প্রয়োজন মানুষের কাছে কোনো দিনই নিঃশেষ হবে না। এগুলি মানুষের কাছে চিরকালের অমূল্য সম্পদ। এই হলো এগুলির মূল্য সম্বন্ধে আমাদের সমীক্ষান্ত শেষ সিদ্ধান্ত।